তো কোরিয়ান ড্রামাটা যখন শুরু হয় আমরা শুরুতেই দেখতে পাই যে একটা মেয়ে যার নাম হচ্ছে শিন, সে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে একটা গাড়ির শব্দে। সে যখন জানলার দিকে তাকায়, যেটা কিন্তু অনেকগুলো কার্ডবোর্ড দিয়ে বন্ধ করা, আর জানলা ফাঁক গলে সে একটা মেয়ে দেখতে পায় যার নাম হচ্ছে সিয়ান, যে কিনা স্কুলে যাচ্ছে এবং তার পিছনে একজন পুরুষ যিনি কিনা সিয়ানের চাচা আর কি। সিন লক্ষ্য করে যে তার মাথার উপর দিয়ে একটা লাল রেখা দেখা যাচ্ছে আর কি। আর সিয়ানের চাচা তাকে সঙ্গে যেতে বলে কিন্তু সে যেতে চায় না, তারপর তারা চলে যায়। এরপর সিন দেখে যে আরও একটা মেয়ের উপর অনেকগুলো লাল রেখা দেখা যাচ্ছে, আর এই মেয়েটা কিন্তু এই এলাকাতেই নতুন এসেছে। আর সিনকে দেখে সে হাত নাড়ে, কিন্তু সিন তখন জানলাটা সাথে সাথে বন্ধ করে দেয়। সে একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ এবং মানুষের সাথে মেলামেশা করা একদমই সে পছন্দ করে না। এরপর সে নিজের ঘরে খাওয়া দাওয়া করে, টিভি দেখে এবং নিজের ছোটবেলার গল্প বলতে শুরু করে, যেখানে আমরা তার ছোটবেলা কিভাবে কেটেছি সেটাই জানতে পারি। যেখানে ছোটবেলা থেকেই সে এই লাল রেখাগুলো দেখতে পেত। বড় হয়ে সে বুঝে গিয়েছে যে এই রেখাগুলো মানে আসলে কি। ছোটবেলায় সে একদিন তার বাবার মাথার উপরেও এমন একটা রেখা দেখেছিল। তো ছোট্ট যে সিন রয়েছে সে কিন্তু ছবি আঁকে এবং যেখানে চারজন মানুষের সে আঁকে, তার বাবা, তার মা, তার খালা এবং সে নিজে। আর সেই ছবিতে তার বাবা এবং তার খালার মাথার উপরে লাল রেখা ছিল, যেটা কিনা কম্বাইন্ড বা দুজনের মাথার রেখা যেখানে মিক্সড ছিল। আর এই রেখাটার মানে তার মা সঙ্গে সঙ্গে বুঝে ফেলেন এবং তিনি বুঝতে পারেন যে তার স্বামী পরকীয়া করছে এবং তারই বোনের সাথে। এটা জানতে পেরে তো সে তার বোনের প্রতি এবং তার স্বামীর প্রতি একদম রেগে যায় এবং রাগে, ক্ষোভে এবং ঘৃণায় এবং ভেঙে পড়া অবস্থায় সে নিজের স্বামীকে ছুরি দিয়ে খুন করে ফেলেন এবং নিজে সেখান থেকে পালিয়ে যায়। আর সিন তখন ছোটবেলা থেকে সেটার জন্য মানে এই ঘটনার জন্য নিজেকে দোষী ভাবতে থাকে। আর তার মনে একটা মিসকনসেপশন আসতে থাকে যে লাল রেখা মানে হচ্ছে মৃত্যু, এবং সে যখন কারোর উপর লাল রেখা দেখতে পাবে সে হয়তো মারাই যাবে। এজন্য সে নিজেকে অপয়া বা বেহায়া এমন টাইপের মেয়ে ভাবতে থাকে। সে নিজেকে শেষ করে দিতে চায়, যেখানে সে ছাদ থেকে লাফ দেওয়া হতে শুরু করে, গলায় দড়ি দেওয়া হতে শুরু করে, অনেক ধরনের আত্মহত্যা করার চেষ্টা করে, যেটা কিনা একদম বৃথা হয়ে যায়। প্রতিবারে আসলে সে বেঁচেই যায়, কারণ সে মরতে পারে না এবং সে অমর। এটাই হচ্ছে তার সিক্রেট পাওয়ার। সে কখনোই মরবে না এবং সে যখন কোনো আঘাত পাবে সেটা কিন্তু সাথে সাথে রিকভার হয়ে যাবে। এই জন্য সে সিদ্ধান্ত নিতে থাকে যে এর লাল রেখাগুলো যে উৎপন্ন হচ্ছে এটার আসলে সোর্স কোথায় সেটা সে খুঁজে বের করবে। আর তার মতো আর কেউ কি এগুলো দেখতে পায় কি না সেগুলো সে বের করবে। আর এটা এখানে আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে এটা তো একটা অভিশাপ তার জন্য, আর এই অভিশাপ থেকে সে কিভাবে মুক্তি পাবে সেটা এখন এক্সপ্লোর করা বাকি। আর সেটা কি এক্সপ্লোর করতে পারে কিনা সেটাই আমরা সামনে জানতে পারবো। তো সে সময় তো সেখানে একটা ডোরবেল বাজে, কিন্তু শিন দরজা খোলে না। তখন মেয়েটি বলে যে সে নতুন এসেছে, এ এলাকায় কিছুই চেনে না এবং তার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু শিন কোনো উত্তর না দিয়ে একদম চুপ করে বসে থাকে। তো মেয়েটি অনেক ভালো ছিল মনের দিক দিয়ে, এজন্য তার জন্য কিছু ফল রেখে যায় দরজার সামনে যাতে সে খেতে পারে। শিন দরজা খুলে এবং ফলগুলো খেয়ে নেয়, কারণ সে অনেক দিন ভালোভাবে কিছু খায়নি। এজন্য সে আনন্দ করে ফলগুলো খেতে থাকে এবং ওই মেয়েটার সম্পর্কে ভালো ভালো কিছু ভাবতে থাকে। তো এর কিছুদিন পর শহরে ঘটে যায় 3টা মার্ডার, আর যেখানে 3জনই রয়েছে সেখানে অবিবাহিত তরুণী, যারা কিনা এখনো বিবাহ করেনি কিন্তু তাদের মার্ডার হয়ে গিয়েছে। মামলা তদন্তে থাকা তরুণ এবং হ্যান্ডসাম একজন পুলিশ অফিসারকে আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে হান। তো মিস্টার হান যিনি রয়েছেন তিনি কিন্তু সেই যে প্লেসটা রয়েছে যেখানে মার্ডার হয়েছে সেটা তিনি দেখে যান যে এখানে আসলে কি কি রয়েছে। সেখানে আমরা দেখতে পাই যে ঘরে ধস্তাধস্তি কোনো চিহ্ন নেই, টাকা পয়সা নেওয়া হয়নি, বা যেখানে কিন্তু সেক্সুয়ালি অ্যাবিউজও করা হয়নি এমন কোনো সিমটম দেখা যাচ্ছে না। তো আসলে যে কিলার বা যে খুন করেছে তার আসলে মোটিভ কি? সহকারী পুলিশ অফিসার তখন জানায় যে এই লোকটা আসলে সাইকো নাকি সে মানসিক রোগী যে এভাবেই খুন করছে। তার উদ্দেশ্য বা ইন্টেনশন সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি। প্রতিবেশীদের একজন তখন জানায় যে আগের রাতে একটা হেলমেট পরা লোককে বিল্ডিংয়ে ঢুকতে দেখেছিল সে কিন্তু একজন ডেলিভারি ম্যানের মতনই ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই নতুন মেয়েটি আবারও ফল নিয়ে আসে এবং সিনকে শুভেচ্ছা জানায় এবং তার সাথে ছোট বোনের মতো সম্পর্ক গড়ে নেয় এবং সুন্দর আচরণ করতে থাকে। তখন টিভিতে
যে খুন হয়েছিল সেটারই নিউজ দেখানো হচ্ছিল। শিন দেখে যে হেলমেট পরা লোকটির মাথায় কেবল একটা লাল রেখা, মানে সে একজনের প্রতি লয়াল এমনটাই বোঝানো হয়েছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় একটা মাত্র লাল রেখা, এটা একদম রেয়ার কেস আর কি। এজন্য তার মনে হয় এই লোকটা কি খুনি হতে পারে। রাতে সিন দেখে সেই হেলমেটধারী লোকটি নিজের ছোট বোনের ঘরে ঢুকেছে, আর এখনও একটা মাত্র লাল রেখা রয়েছে। তখন সেখানে সিন ছিল এবং ভয়ে সে পুলিশকে ফোন করে, আর তখন এই লোকটা হেলমেট খুলে ফেলে, আর সাথে সাথে তার রেখার সাথে আরও একটি রেখা যুক্ত হয়ে যায়, সে যেটা কিনা ডিরেক্টলি তার ছোট বোনের সাথে সংযুক্ত রয়েছে। সিন বুঝতে পারে না লোকটা কি আসলে খুনি নাকি খুনি না। পরদিন সহকারী অফিসার ফোন করে হানকে জানায় যে রাতে করা ফোন কলটি এসেছিল সেটা হানের বাড়ি উল্টো দিক থেকে এসেছিল। তাও তো কেবল জানতো যে খুনি ডেলিভারি ম্যান হতে পারে, কিন্তু এই তথ্য জনসাধারণ সম্পর্কে কিছুই জানানো হয় না, কারণ যদি জনগণ এটা সম্পর্কে জেনে যায় তাহলে কিন্তু অনেক বড় কেস হয়ে যাবে এবং মিডিয়াকে সামলানো যাবে না আর কি। হান তখন সতর্ক হয়ে দ্রুত সিনের দরজায় কড়া নাড়ে এবং সিন দেখে যে হানের মাথায় অসংখ্য লাল রেখা, মানে এই লোকের কথা নাই বলে সে অনেক কিছু করেছে আর কি। আর সে মনে মনে হানকে একদম গালি দিতে থাকে যে হালাই কামটা করলো কি। ঠিক তখনই উপরতলায় এক লোক এসে হানকে নিষেধ করে যে এত জোরে কড়া নাড়বেন না, নক করবেন না, আবর্জনা ফেলার লোকই তো পাওয়া যায় না, আপনি এখানে এসব করছেন। সিন তখন একটু ফাঁক দিয়ে দরজা খুলে জানায় যে সে ভুল করে পুলিশকে ডেকে ফেলেছিল। এখানে হান কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। আর কয়েকদিন পর তদন্তে অগ্রগতি আসে, যখন পুলিশরা জানতে পারে যে দুইটা নারী এবং একজন পুরুষ এই ঘটনার সাথে ইনভলভড। আর পুরুষটার নাম হচ্ছে জিমিন। সহকারী পুলিশ অফিসার সেটা দেখে এবং জিমিন সে লোক যে কিনা ওই দিন সকালে সিনের দরজায় সামনে হানকে অভ্যর্থনা জানিয়েছিল, আর তারা তদন্তের সিদ্ধান্ত নেয় তখন। কিন্তু তখন হান তার একটা ফোন কল পায় যেখানে হাসপাতাল থেকে তার বাবার খোঁজে ফোন এসেছিল। সে ছাদের দিকে ছুটে যায়, দেখে যে একটা লোক দেয়ালের সাথে দাঁড়িয়ে রয়েছে এবং বিড়বিড় করছে। সে চায় লোকটি লাফিয়ে পড়ুক, কিন্তু ডাক্তার এসে তখন তাকে নামিয়ে ফেলে আর কি। অন্যদিকে সহকারী জিমিনের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখে যে সেখানে দরজা খোলা, আর ভেতরে দেখে যে তার ঘর অদ্ভুতভাবে সাজানো এবং সেখানে কোনায় মানে বেশ কিছু রশি আমরা দেখতে পাই যেগুলো লাল রঙের ছিল আর কি। এখানে কিছু একটা ঘটনা ঘটতে পারে হয়তো। তো সেখানে দেখা যায় যে সেখানে যে রেখাগুলো ছিল সেগুলোর সংখ্যাও কিন্তু অনেক। হঠাৎ তার মনে খুব খুন করার ইচ্ছা জাগে, যেখানে তার নিজের ছোট বোনকে চাপা দেয় এবং গলা টিপে ধরতে থাকে। তখন সিন সে ঘরে ঢুকে যায় এবং সে হাতে কাঁপতে কাঁপতে ছুরি ধরে ফেলে, মানে সে কী করবে বুঝতে পারছিল না। জিমিন প্যাচ না দিয়ে তার মানে কোনো কনফিউশন ছাড়াই সহজে ছুরিটা ছাড়িয়ে নিতে পারে এবং সিনের পেটে কোপ মারে একটা, আর সে নিজের ছোট বোনের দিকে আবারও যায়। তখনই পুলিশ অফিসার হান সেখানে চলে আসে আর নিচে সিনের চশমাটা খুঁজে পায়। দরজা খোলা দেখে এরপর সে উপরে ওঠে। ঘরের দেওয়ালে অগণিত লাল রেখা দেখে সে একদম নিস্তব্ধ হয়ে যায়। এমন সময় ছোট বোনের চিৎকার শোনা যায়। হান ছুটে গিয়ে ব্যালকনিতে দেখে যে সেখানে খুনের চেষ্টা করছে সেই লোকটা। নিশানা করে গুলি ছড়ে আর জিমিন সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে এবং সে মারা যেতে থাকে। তার মাথার সকল লাল রঙের যে রেখাগুলো ছিল সেগুলো একদম ইনভিজিবল হয়ে যেতে থাকে এবং তার ছোট বোনকে অ্যাম্বুলেন্সে পাঠানো হয়। আর সিনের পেটের আঘাতও তখন সারিয়ে ওঠে। সিন তখন মনে করতে থাকে যে জিমিন যখন মারা যাচ্ছিল সেটার আগে সে তাকে বলেছিল তুমিও কি লাল রেখাগুলো দেখতে পাও। আর এই কথা শুনে আমাদের সিনও বুঝে যায় যে এই যে জিমিন লোকটা রয়েছে সাইকো কিলার, সেও আসলে এরকমের লাল রেখা দেখতে পায়। আর এখানে যে চশমাটা পড়ে রয়েছে সেটাই হয়তো সব রহস্যের সমাধান করে নিতে পারে আর কি। আর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে হানের যে ভাগ্নে রয়েছে সে সিনকে অভ্যর্থনা জানায়, কংগ্রাচুলেট করে এবং সে বলে যে তারা একই স্কুলে পড়ে। আর এ প্রথম কারো জীবন বাঁচানোর পর সিন নিজের অস্তিত্বে এক ধরনের শান্তি অনুভব করতে থাকে এবং সে নিজেকে আর ইউজলেস মনে করে না। আর এখানে আমাদের এপিসোড 1 শেষ হয়ে যায়, যেখানে আমরা এসলাইন সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পেরেছি যে এসলাইন আসলে কিভাবে কাজ করে, আর ওই মেয়েটা আসলে কি হয়েছে এবং সেগুলোর রহস্য সে পরবর্তীতে কিভাবে খুঁজে বের করবে সেটা একটা হিন্ট আমাদেরকে এপিসোড 1-এ দেওয়া হয়েছে। তো এপিসোড 2 যখন শুরু হয় আমরা একটা মেয়েকে দেখতে পাই এবং সে কিন্তু খুবই কিউট ছিল, আর তার নাম আমরা সেখানে জানতে পারি যেটা হচ্ছে কিউচিন। আর সে একটা স্কুলের শিক্ষিকা এবং সে তার ছাত্রছাত্রীদের অনেক বেশি ভালোবাসতো এবং ঠিকভাবে পড়ানোর চেষ্টা করত। পরবর্তী সিনে আমরা যখন শিফট হই সেখানে দেখা যায় যে ক্লাসরুমে সিয়ংকে অনেকগুলো মেয়ে মিলে বুলি করছিল এবং বিরক্ত করছিল। আসলে প্রত্যেকটা স্কুল এবং কলেজে সমস্যাটা রয়েছে, কিছু বুলি গাই থাকে, তারা সব সময় যেসব দুর্বল বাচ্চা বা স্টুডেন্ট রয়েছে যারা কিনা রাজনৈতিক পাওয়ার নেই, তাদের
যেটাকে না আমরা উইক হিরো সিজন 2 এবং 1 পর্যন্ত দেখেছি, তাদেরকে বুলি করে এবং এটা করে হয়তো তারা মজাই পায়। এবং হায়ং যে রয়েছে, যে কিনা তারই ক্লাসমেট, সে জোরে জোরে সবার সামনে তাকে দেওয়া যে একটা লাভ লেটার রয়েছে সেটা পড়া শুরু করে ফেলে। আর সিয়ং তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু পরে হায়ং তাকে অনেক মারধর করতে থাকে আর কি। আর পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখানে ক্লাসে কিউজিন আসে এবং তাদেরকে থামিয়ে দেয়, আর সে লাভ লেটারটা সে সেখানে ছিঁড়ে ফেলে। এরপর সিয়ংকে একলা করে বসে সে অনেকক্ষণ বোঝাতে থাকে যে, এবং তাকে বলে যে সিয়ং তাকে বলে যে আমি তাকে মেরে ফেলবো, কিন্তু এখন আমি বাড়ি যাব আর কি। আর সে বাড়ি ফেরার সময় তার স্কুলের লকারে একটা অদ্ভুত চশমা খেয়াল করে। যখন বাড়িতে পৌঁছে যায় সেখানে গিয়ে সে চশমাটি পরে দেখে এবং সে দেখতে পায় যে তার মাথার উপর একটা লাল রেখা রয়েছে, যেটাকে কিনা এস লাইন বলা হয় আর কি। আর ওই সময় তার মামা বাড়ি ফিরে আসে, আর তার মাথার উপর, মানে তার যে মামা রয়েছে তার মাথার উপর অনেকগুলো লাল রেখা সে দেখতে পায় এবং সেটা দেখে তো সে ভয় একদম চিৎকার করে ওঠে। আর বাইরে সে এলাকায় এসে দেখে যে প্রায় সবার মাথায় লাল রেখা। সে আরও দেখতে পারে যে কারো লাল রেখা অন্যজনের আরেকটা লাল রেখার সাথে সংযুক্ত রয়েছে এবং আরও অনেকগুলো লাল রেখা আলাদা করা রয়েছে। এটার মানে সে খুব ক্লিয়ারলি বুঝতে না পারলেও কিছু একটা সে আইডিয়া করে। তো পরবর্তীতে সিনে আমরা দেখতে পাই যে সেখানে পরের দিন, যেখানে সে স্কুলে যাওয়ার সময় তার মামার সাথে আবারও দেখা হয়ে যায়, আর সেখানে তার মাথার উপর এতগুলো লাল রেখা দেখে সে সেখান থেকে চলেই যায়। তারপর এই চশমাটা থাকা সে দেখতে পারে যে কতবার কার সাথে শারীরিক সম্পর্ক রয়েছে। অ্যাসলাইন দ্বারা মূলত এটাই বোঝানো হয় এবং সে এটার মজা নিতে থাকে আর কি। আর পরবর্তীতে সে দেখে যে তাকে বিরক্ত করা মেয়েটি সে স্কুলের শিক্ষকের সাথে যে রিলেশনে রয়েছে সেটা সে বুঝতে পারে ওই অ্যাসলাইন দ্বারা, এবং এজন্য সে এটা যেহেতু বুঝতে পেরেছে সে এটা এক্সপোজ করতে চায় এবং এটা থেকে সে একটা প্রতিশোধ নিতে চায়। তো স্কুলে এপিসোড 1-এ আমরা যে সিয়ংকে দেখেছিলাম তাকে আমরা দেখতে পাই, আর আমরা এখন বুঝতে পারি যে এটা আর ওইটা আসলে আলাদা কোনো সিরিজ না, মানে একটা সিরিজেই, আর এটা আমরা আসলে অন্য একটা স্টোরি দেখতে পাচ্ছিলাম। তো এই ক্যারেক্টার কিন্তু আগের যে এপিসোড আমরা দেখেছিলাম সেই সিয়ংই, তোমরা তো বুঝতেই পারছো। আর যে কিনা এই স্কুলে নতুন ভর্তি হয়েছে, আর তার অ্যাবিলিটি সম্পর্কে তো তোমরা আগেই জানো যে সে যে অ্যাসলাইনগুলো দেখতে পায় সেটা দেখার জন্য তার কোনো চশমার প্রয়োজন হয় না, সে ডিরেক্টলি অ্যাসলাইনগুলো দেখতে পারে। আর অন্যদিকে পুলিশ অফিসার হান যে রয়েছে সে জিমিনের মামলা তদন্ত করছে, যে মামলাটি অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তার মনের মাঝে অনেকগুলো প্রশ্ন ঘুরতে থাকে আসলে কি হয়েছে এখানে। সে জিমিনের বাড়িতে গিয়ে সে কেসটি ইনভেস্টিগেশন করতে থাকে, আর প্রমাণ হিসাবে যে চশমাটা ছিল সেটা কিন্তু হান খুঁজে পাচ্ছিল না। আসলে ওই চশমার মধ্যে কিন্তু সকল রহস্য যেটা রয়েছে সেটার সমাধান হয়তো দেওয়া হয়েছে। আর তাই সে জিমিনের স্কুলে চলে যায়, ফাংচো হাই স্কুল, যেখানে সে শিক্ষক ছিল। কিউজিন সেখানে হানকে দেখে চিনে ফেলে যে এই লোকটা তো সেখানে ছিল, আর সে জানায় যে সে সিয়ং এর মামা। আর হান যখন চশমার কথা জিজ্ঞেস করে তখন কিউজিন বলে যে সিয়ং আগে কখনোই চশমা পড়েনি, তো এ ব্যাপারে আমি তোমাকে ক্লিয়ারলি কিছু বলতে পারছি না। এরপর অফিসার হান জেমিনের যে প্রিয় বার রয়েছে যেখানে কিনা ডান্স এবং মদ এ ধরনের জিনিস খাওয়া হয় সেখানে যায়। বারটেন্ডার তাকে জানায় যে জিমিন খুবই নিয়মিত ছিল এখানে এবং সে হঠাৎ করে একদম পাল্টে যায়, তার পার্সোনালিটি একদম চেঞ্জ হয়ে যায়। সবসময় সে একটা কোনায় বসে অন্যান্য সকলের মাথার দিকে তাকিয়ে থাকতো, যেটা দেখতে অনেক বেশি অদ্ভুত লাগতো। এটার কারণে আমি জানতে পারিনি, আর তার সাথে কিন্তু অনেক ঝামেলাও হয়েছে অনেকের। তারপর অফিসার হান যিনি রয়েছেন তিনি বার থেকে বের হয়ে যাওয়ার পর একটা মহিলা তাকে ডাক দেয়, এবং অন্যদিকে সিয়ং যে রয়েছে সেই মেয়েটি আবারও তার হাতে মার খায় এবং সে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে যায়। এরপর কিউজিন এসে তাদেরকে আটকায়। কিউজিন সে মেয়েটাকে ভয় দেখিয়ে বলে যে তাকে বিল্ডিং থেকে একদম লাথি মেরে ফেলে দেবে। এতে সে ভয় পেয়ে একদম ক্ষমা চায় আর বলে যে আমি কখনোই তোমাদেরকে আর বিরক্ত করব না, আমি ভালো হয়ে যাব। এরপর সিয়ং কিউজিনের উপর খুশি না হয়ে বরং রেগে যায়, কারণ সে বলে যে আমার প্রতিশোধ তো আমি নিজেই নিতে পারবো, আর ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, প্রতিশোধ তো আমি নিবই, তুমি যে অন্যায়টা করেছো সেটার শাস্তি তোমাকে পেতেই হবে। রাতে সে মেয়েটি আর তার শিক্ষক একটা হোটেলে দেখা করতে যায়, যেখানে সিয়ং লুকিয়ে লুকিয়ে তাদের ছবি তুলে এবং তাকে এক্সপোজ করার জন্য শিক্ষক এবং সে মেয়েটাকে দুজনকে ফাঁসানোর জন্য সে একটা দুষ্টু বুদ্ধি আটে, এবং সে যে ছবিটা তুলেছে শিক্ষকের যে ওয়াইফ ছিল, মানে টিচারের ওয়াইফ, তার কাছে সেটা সেন্ড
চেঞ্জ করে দেয়। এই মেয়েটি ভয় না পেয়ে উল্টো সিয়ংকে বলে যে তুমি এখনো ছোট, তুমি যদি রিপোর্ট করো তাহলে ওই শিক্ষক ফাঁসবে। এটা শুনে সিয়ং অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার মাথায় নতুন একটা বুদ্ধি আসে, যেখানে পরের দিন শিক্ষক সেই ছবিটি দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সিয়ং তার কাছে 2 কোটি ওন দাবি করে। ওন হচ্ছে একটা টাকা আর কি, যেটা কিনা সাউথ কোরিয়ার যে মুদ্রা, আমাদের দেশে যেরকম আমরা টাকা বলি তাদের জন্য সেটা হচ্ছে ওন। যাই হোক, শিক্ষক সেই মেয়েটাকে ডাকে এবং বলে যে এই ছবিটা কে তুলেছে তুমি কি জানো? তুমি যদি জানো তাহলে আমাকে বলো, আমি এটার এগেনস্টে কোনো একটা স্টেপ নিতে পারবো। তখন সে সিয়ং এর কথা বলে দেয়, কিন্তু ততক্ষণে হয়তো অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ আমাদের সিয়ং যে রয়েছে সে কিন্তু পুরোটা স্কুলে এটা লিক করে দেয়। আর প্রত্যেকটা স্টুডেন্ট, শিক্ষক, প্রিন্সিপাল সবার হাতে হাতে ছবিটা ছড়িয়ে পড়ে। আর সবার তো কোনো আইডিয়াও ছিল না যে একটা স্কুলে স্টুডেন্টের সাথে টিচারের, যে কিনা অনেক অনারেবল একজন শিক্ষক ছিল সেই স্কুলের, আর তার এমন একটা সম্পর্ক থাকতে পারে। সিয়ংকে খুবই অদ্ভুত মনে হতে থাকে সবার। আর সে জানতে পারে যে আগে কখনো সিয়ং চশমা পরতো না, তাই হঠাৎ সে চশমা পরা শুরু করে দিয়েছে। এজন্য তাকে গিয়ে বলে যে চশমা ছাড়াই তো আমি লাল রেখাগুলো দেখতে পাই। সিয়ং তখন বিশ্বাস করতে চায় না এবং তাকে বলে যে আমাকে বলো যে আমার মাথার উপর কয়টা লাল রেখা রয়েছে এবং আমি কয়জনের সাথে ইন্টিমেট হয়েছি বা রিলেশনে রয়েছি। কিন্তু সেটা কিন্তু সঠিক উত্তরটা দিয়ে দেয়, আসলে সেখানে যতগুলো রেখা রয়েছে এবং অনেকের মাথার যে লাল রেখা রয়েছে যেগুলো আশেপাশে রয়েছে, এবং সেটাও জিজ্ঞেস করে যে তার মাথার উপর কতটা লাল রেখা, তার মাথার উপর কতটা লাল রেখা, সব কিছুই কিন্তু সে একদম ক্লিয়ারলি চশমা ছাড়াই বলে ফেলতে পারছিল। আর এজন্য সিয়ং বিশ্বাসও করে। সিয়ং তাকে বলে যে এই চশমাটা খুবই ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর। আগে একজনের ছিল, কিন্তু সিয়ং কিছুতেই এই চশমাটা খুলতে চায় না। সেই মেয়েটি সেখানে চলে আসে এবং তাদের সব কথা শুনে নেয় এবং এই সিক্রেটটা সে আসলে জানতে পারে আর কি। আর এরপর সিয়ং একটা ছেলে প্রেমে পড়ে, কিন্তু সেই মেয়েটি সিয়ং এর কাছে সে চশমাটা চুরি করতে একদম এক্সিকিউট করে একটা প্ল্যান আর কি, আর সে কিন্তু চুরি করে ফেলে। আর সেই মেয়েটি যখন সে চশমাটা পরে তখন সেও দেখতে পায় যে অন্যজনের মাথায় যে লাল রেখাগুলো সেগুলো। আর ওইদিকে সিয়ং ভাবে যে সিয়ং তার চশমাটা নিয়ে গিয়েছে সে, আর এজন্য ফোন করে তাকে স্কুলে দেখা করতে বলে। সিয়ং শিক্ষকের সাথে দেখা করে এবং শিক্ষক তাকে বলে যে তুমি এখনো অনেক ছোট আর তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো। সিয়ং হেসে বলে যে আপনি যা করেছেন সেটা কি ঠিক? শিক্ষক তখন তাকে জানায় যে আমার বউ বাচ্চা রয়েছে, আমার চাকরি রয়েছে, আমার ক্যারিয়ার চলছে, তো এসবের মাঝে যদি এটা একদম লিক হয়ে যায় অনেক বেশি, তাহলে তো আমার একদম ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমার পুরো জীবন শেষ হয়ে যাবে। তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমরা একটা কাজ করি, আমরা অন্য একটা প্ল্যান করি যেখানে তুমি এবং আমরা দুইজনই লাভবান হতে পারবো। কিন্তু তার কথা সে শুনে না এবং সেখান থেকে চলে যায়। আর সিয়ং তখন পরবর্তীতে আবার জানায় যে, এবং সে অনেক বেশি রেগেছিল অ্যাকচুয়ালি, আর সে তখন জানায় যে আমাকে যখন সে মারতো তখন আপনি কোথায় ছিলেন? তখনই শিক্ষকের বউ তাকে ওই ছবিটাকে পাঠায়। আর সে ভাবে যে সিয়ংই তার বউকে ওই ছবিটা পাঠিয়েছে। এজন্য যে শিক্ষক রয়েছে সে অনেক বেশি রেগে যায়, কারণ তার কারণে তার সংসার এখন ভাঙতে চলেছে। আর তার বউ তার পরকীয় সম্পর্কে জেনে গিয়েছে এবং হয়তো তাকে এখন ডিভোর্স দিয়ে দেবে। অল্পদিকে তার বাচ্চাও রয়েছে, আর স্কুলে এসব জানাজানি হয়ে যাবে। একদম রাগে চোটে শিক্ষক তখন সিয়ংকে সে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। অপরদিকে সে কিন্তু এসব কিছু দেখতে পারছিল, আর দেখতে পায় যে তার মাথায় যে লাল রেখা রয়েছে সেটা একদম ইনভিজিবল হয়ে গিয়েছে, যেটা কিনা আমরা এপিসোড 1-এ দেখতে পেয়েছিলাম যে সাইকো কিলারটা রয়েছে, তাকে গুলি করার পর সে যখন মারা যাচ্ছিল তার মাথা থেকে লাল রেখাগুলো ইনভিজিবল হয়ে যাচ্ছিল। তার মানে আমরা এটাই বুঝতে পারি যে যখন কেউ মারা যাবে কিন্তু তার কাছে লাল রেখাগুলো দেখার শক্তি রয়েছে, কার সাথে কার কতটুকুগুলো রিলেশন এটা দেখার, সে মারা যাওয়ার সময় সেগুলো কিন্তু ইনভিজিবল হয়ে যাবে আর পাওয়ারটা সেখানে শেষ হয়ে যাবে। আর এসলাইন মূলত এভাবে কাজ করে। আর এখানে আমাদের এপিসোড 2 শেষ হয়ে যায়। গত পর্বে আমরা দেখেছিলাম যে কাং যে রয়েছে সে ছাদ থেকে পড়ে যাচ্ছে আর সিন তার কাছে দৌড়ে চলে যায়। আর এ পর্বে সিং কাংকে নিয়ে হাসপাতালে চলে যায়। সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল কারণ সে বুঝতে পেরেছে সবকিছু চশমার কারণে হচ্ছে। আর তখনই কিন্তু হানজিউক চলে আসে এবং কাংয়ের কথা জানতে চায়, আর এটাও জিজ্ঞেস করে যে এত রাতে তোমরা সেখানে কি করতে গিয়েছিলে। সিন তখন বলে যে সে কাংকে খুঁজতে গিয়েছিল, কাং স্কুলে যাওয়ার আগে তাকে ফোনও দিয়েছিল। কিছুক্ষণ পর সিন বলে যে আমি শিওর না, কিন্তু কাং সুইসাইড করার উদ্দেশ্যে লাফ দেয়নি এরূপও আমি শিওর। এটা শুনে হানজিউক তার দিকে তাকিয়ে থাকে এবং অবাক হয়ে যায়। এদিকে স্কুলে যে প্রিন্সিপাল রয়েছে সে কিম ভাইয়ের সাথে সম্পর্কে থাকা সেই স্কুলের টিচারটাকে খুঁজছে। আর এমন সময় একটা ঘটনা ঘটে
ঘটে, যেখানে সেটার পর সে কেন স্কুলে আসেনি এমনটা জানতে চাওয়া হয়। আর স্কুলের একটা স্টুডেন্ট ছাদ থেকে লাফ দিয়ে পড়েছে, সেটা কোনো খবরই নেই। আর স্টুডেন্ট কেন স্কুলের ছাদ থেকে লাফিয়ে পড়বে? এতে তো স্কুলের রেপুটেশন খারাপ হয়। আর তোমরা কি করো? তোমরা শিক্ষকরা কি তোমাদের স্টুডেন্টদেরকে এটাই শিক্ষা দাও যে তারা সুইসাইড করবে, ছাদ থেকে লাফ দেবে? এবং সে কিন্তু অনেক রাগারাগি করছিল সেই অবস্থায়। তখন একটা শিক্ষক তার সাথে রেগে গেলে সেখানে সিচুয়েশনটা আর অনেক বেশি ওর্স্ট হয়ে যায়, মানে খারাপ হয়। আর এদিকে শিন তার ক্লাসে যায় এবং সে জানতে পারে আজকে কিম হাই স্কুলে আসেনি। সবাই বলতে থাকে কাং নেই এবং তার কাছে সবকিছু বোরিং লাগছে, এই জন্য হয়তো সে আজকে স্কুলে আসেনি। কিন্তু শিনের কাছে ব্যাপারটা বেশ স্ট্রেঞ্জ মনে হয়। আর এদিকে মিস্টার কিম যিনি রয়েছেন, তিনি একজন শিক্ষককে জিজ্ঞেস করেন যে তোমার বিয়ের ডেট কবে? কিম বলেছে আমি কখনো বিয়েই করব না, আর সে চলে যায় এখান থেকে। কিম তারপর তার বোনের বাসায় যায়, তার বোন বলে যে তুমি কত বছর পর এলে? কিম হাসে। তো আমরা এখানে জানতে পারি যে কিম কানাডা চলে যাচ্ছে, আর তার বোন তাকে জানায় যে এত ভালো চাকরি রেখে সে কানাডা কেন যাচ্ছে। কিম তার দুলাভাইয়ের ছবির দিকে তাকায় এবং প্রথম তার বোনের জামাইয়ের সাথে সে দেখা করবে এমনটা বোঝানো হয় আর কি। আর এদিকে হানজিও কাংয়ের সাথে হাসপাতালে বসে রয়েছে, সে আশা করে কাং ভালো হয়ে যাবে। শিন এসব বাহির থেকে দেখতে থাকে, আর শিন স্কুলের ছাদে যায় যেখানে থেকে কাং পড়ে গিয়েছিল। আর সেখানে একটা মেয়ে এসে বলে যে তুমি কি প্রমাণ খুঁজছো? কাংকে আমি ভালো করে চিনি, সে নরম প্রকৃতির মানুষ, সুইসাইড করা তার পক্ষে সম্ভবই না। আর দেখো কিম হাই তাকে অনেক বেশি কষ্ট দিত আর কি। আর এ ঘটনার পরে কিন্তু সে সেখান থেকে স্কুলে আসেনি। আর এ ব্যাপারটা কিন্তু একটু সন্দেহজনক, তাই না? শিন বলে যে তুমি কে? মেয়েটা বলে যে আমি জিন, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আর মেয়েটা তখন তাকে বলতে চায় যে সুইসাইড থেকে মার্ডার, আর কাংকে তো মানুষই মেরেছে, এমন কিছু তো হতেই পারে। তখন শিন বলে যে সে মারা যায়নি, সে তো এখনো বেঁচে রয়েছে। আর শিন দেখতে পায় যে এর মতো একটা ছেলে চশমা পরেও ছিল, সেম সে চশমা যে চশমাটা পরে মানুষ আসলে দেখতে পেত এই লাইনগুলা। আর সে ছেলেটা হাত ধরে এবং সে চশমাটা খুলে নিজে হাতে নেয় এবং সে নিজে পরে নেয় এবং সে জানতে চায় যে এই চশমাটা তুমি কোথায় পেয়েছো আর কবে থেকে তুমি এই চশমাটা পরো। ছেলেটা একদম হাবাগোবা এবং ভয় পেয়ে যায় আর বলে যে তার তো চোখের সমস্যা রয়েছে, সে 1 বছর ধরে চশমাটা পরছে। এটা শুনে শিন চলে যায়। আর এদিকে মিস্টার কিম নামে সে শিক্ষকটা ডেস্কে একটা অদ্ভুত চশমা দেখতে পায়। আর এটা দেখে সে কিউজিনকে দেখায় এটা কার চশমা সেটা জানার জন্য। চশমাটা দেখে কিউজিনের চেহারাটা কেমন যেন একদম অন্যরকম হয়ে গিয়েছিল। আর সে বলে যে আমি তো এটা জানি না, যেহেতু আপনার টেবিলের সামনে রয়েছে, এটা আপনার টেবিলের উপরে রয়েছে, অবশ্যই এটা আপনারই হবে। আর আপনি যদি এটা পরেন আপনাকে কিন্তু অনেক হ্যান্ডসাম লাগবে, বিশ্বাস করুন আমাকে। এটা শুনে সেই কিম যে রয়েছে সে কিন্তু চশমাটা নিয়ে নেয় এবং চশমাটা অনেক বেশি সুন্দরও ছিল আর একদম চকমক করছিল আর কি। আর কিম সেটা পরে নেয় এবং সে একদম বোকা হয়ে যায় এবং সে ভাবতে থাকে সব শিক্ষকের মাথার উপর তাদের বডি কাউন্ট আমি দেখতে পাচ্ছি, একদম লাল সুতায় একদম ছড়াছড়ি হয়ে গিয়েছে সারাটা রুমে। আর তখন সেখানে হানজিউক আসে আর তার মাথার উপর ওর এই সিনটা আসলে আমার এত হাসি পায়, এত বডি কাউন্ট দেখে একদম কিম ঘাবড়ে যায় যে এই লোকটা কি মানুষ না অন্য কিছু, এত বডি কাউন্ট কেমনে হয় একটা মানুষের। আর সে এখনো বুঝতে পারছে না যে এগুলো কি। হানজিউক কিউজেনের সাথে কথা বলে আর কিউজেন বলে যে আগেই কাংয়ের উপর লক্ষ্য রাখা উচিত ছিল, কারণ কাং আগে থেকে অনেক বেশি হতাশ ছিল। তখন হানজিউক বলে যে আমি মনে করি এটা সুইসাইড না, বরং এটা অ্যাটেম্প টু মার্ডার, মানে খুন করার চেষ্টা করা হয়েছে। আর যে মেয়েটা কাংকে বলি করতো সে কি এখন স্কুলে রয়েছে? আর কিউজিন আমতা করে বলে যে না, আসলে সে তো নিজেও মিসিং, এ ব্যাপারে আমরা জানি না। এরপর সে কাংয়ের বয়ফ্রেন্ডের কথা জানতে চায় এবং সে বলে যে তাদের কোনো সম্পর্কই ছিল না, দুজনের মধ্যে আগ্রহ ছিল বলে তারা একসাথে সময় কাটিয়েছে। এ ব্যাপারটা আরও বেশি সন্দেহজনক আর কি। আর হানজুক বলে যে কাংয়ের মধ্যে কি অদ্ভুত কিছু লক্ষ্য করেছিলে? তখন ছেলেটা মনে মনে বলে হ্যাঁ, ছবি তোলার পর হঠাৎ করে সে পাগলের মতো দৌড়াতে থাকে আর কাউকে কিছু না বলে একবার হারিয়ে ফেলেছিল আর কি। আর এটা শুনে হানজিউক সেদিনের সব সিসিটিভি ফুটেজ চেক করে সেখানে সে দেখতে পায় যে কাংয়ের ব্যাগ থেকে একটা ধরনের কিছু সেখান থেকে একটা মেয়ে চুরি করে ফেলে আর সেটা অনেকক্ষণ কিমিকে লক্ষ্য করছিল আর কি। আর এখানে তেমন কিছুই চোখে পড়ে না, কিমি শুধুমাত্র অবাক হয়ে চারপাশে তাকাচ্ছিল। অন্ধকার একটা গলি হওয়ার যাওয়ার পর কিম সেখানে আর দেখা যায় না আর কি। আর এখানে কিম দেখতে পায় যে তার বোন আর দুলাভাই তাদের ছাড়াও একাধিক সম্পর্কে জড়িত, মানে তারাও পরকীয়া করছে। আর এই ড্রামাটা আমরা যতজন মানুষকে দেখেছি লাইন ম্যাক্সিমামই কিন্তু আমরা দেখলাম যে কেউই লয়াল না, সকল একে অপরের সাথে পরকীয়া করছে এবং নিজের লাইফ পার্টনারের প্রতি কেউই লয়াল না। তো বাস্তব জীবনে তোমার কি মনে হয়, যদি তোমার কোনো আইডিয়া বা এমন কোনো শক্তি থাকতো তুমি দেখতে পারতে যে মানুষের বডি কাউন্ট বা পরকীয়া, তাহলে তুমি কি করতে সেটা অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, সেখানে তার দুলাভাই জানতে চায় যে তার বিয়ে কেন ভেঙে গেল। কিম বলে যে বিয়ের আগে আমরা আসলে লিভ টুগেদারে ছিলাম, যেখানে হচ্ছে আমরা বিয়ের আগেই ইন্টিমেট হয়েছিলাম। একদিন তাড়াতাড়ি
সে কাজ থেকে ফিরে এসে দেখে যে আমার ফিয়ান্সে আমার বন্ধুর সাথে একই বেডে, আর এটা দেখে আমি আর বিয়ে করিনি। আর তখন বোনের জামাই বলে যে বিয়ের আগে জানতে পেরেছো তাহলে তো ভালোই হয়েছে। এই কথাগুলো শুনে তার বোন কেমন যেন চুপসে যায়, আর তারা দুজন তখন লিফটে ওঠে। ওনার মোবাইল বারবার সেখানে মেসেজ দেখতে পাচ্ছিল, আর কিম দেখতে পায় যে তার দুলাভাইয়ের বডি কাউন্ট নিয়ে সেখানে নিচের একটা ফ্লোরের দিকে দেখাচ্ছিল আর কি সে অ্যারোটা। আর তার গল্প নিয়ে সত্যি খুব তাড়াতাড়ি তিনি কাজকর্মে কিম বুঝতে পারে যে উনি এই বিল্ডিংয়ের 4 তলার একজনের সাথে পরকীয়ায় জড়িত, মানে তার দুলাভাই পরকীয়া রয়েছে আর তার বোনও কিন্তু সেফ না। আরেকদিকে হানজিও তার পুলিশ অফিসারকে বোঝাতে চায় যে তার ভাগ্নে সুইসাইড করেনি এবং তাকে বাধ্য করা হয়েছে, তাকে বুলি করা হতো, কিন্তু অফিসার কোনোভাবে বুঝতে চায় না। উনি বলে যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। এটা আমি না, বরং ডাক্তাররা বলছে আর ফরেন্সিক রিপোর্ট বলছে আর কি। তাহলে এটা মার্ডার হয় কিভাবে? হানজিও কোনোভাবে বোঝাতে পারে না যে এটা আসলে সুইসাইড না, আর সে সেখান থেকে রাগ করে চলেই আসে। আর এদিকে কিম স্কুলে আসলে কিউজিন তার চশমাটা পরতে থাকে এবং দেখে বলে যে চশমাটাতে তোমাকে খুব ভালো মানিয়েছে। কিম তখন দেখে যে কাংয়ের ক্লাস টিচার সেদিনও আসেনি। কিম তখন কিউজিনের দিকে তাকিয়ে বলে যে কোনটা সত্য, আর সত্যটা যদি আমার চোখের সামনে চলে আসে তাহলে আমার কি করা উচিত? কিউজিন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বলে যে সকালের স্বপ্নের মতো সবকিছু সত্য প্রমাণ করা উচিত। তখন কিম দেখতে পায় যে দুজন শিক্ষক একে অপরের সাথে বডি কাউন্টে সংযুক্ত রয়েছে, মানে লাল দেখাটা একজন আরেকজনের শরীরে বাঁধা। আর আমরা বুঝতে পারি যে তারা দুজন আসলে সম্পর্কে রয়েছে। এরপর কিম তার বোনের বাসায় আসার সময় তাদের দরজায় একটা পার্সেল দেখতে পায়, কিন্তু পার্সেলটা আসলে 4 তলায় ছিল। কিম তখন পার্সেল নিয়ে যখন আসতে যায় তখন ওই ফ্লোরের মেয়েটাকে দেখতে পায়, সে ফোনে কথা বলছিল। আর কিম জানতে পারে যে এই পার্সেলটা আসলে তার বোনের জামাইয়ের। আর নিচে এসে সে খুলে দেখে যে দরজাটা এবং তাদের মায়ের মৃত্যুবার্ষিকী পালন করে। আর তার বোন তাকে বলে যে তার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে। কিম বলে যে এমন মানুষ আমি চাই না, তুমি কি ভুলে গেছো আমার মা কিভাবে দিন কাটাতো? বাবা পরকীয়া জড়িত ছিল বলে মা খুব কষ্ট পেত। তখন যখন আমি তাকে প্রথম এই অবস্থায় দেখেছি সে খুব কেঁদেছিল আর আমার কাছে ক্ষমা চেয়েছে। আমার বাবাও কিন্তু এই কাজটাই করেছিল, তারপরও সে বারবার একই ভুল করত। আসলে কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর আমি চাই না আমার জীবনে বারবার একই ভুল আসুক আর আমি বারবার সেম ভুল করি। হ্যাঁ, আমি তাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তার মানে এ না যে তার সকল অপরাধ আমি মেনে নেব। এদিকে সেই শিক্ষক আর কিমের ভাইয়ের যে ছবিটা সেটা ভাইরাল হয়ে গিয়েছিল, এটা নিয়ে সবাই অনেক বেশি হাসাহাসি করতে থাকে। তখন আমরা দেখতে পাই যে সে টিচার মারা গিয়েছে আর ক্ষমা চেয়ে একটা চিঠি লিখেছে। মনোযোগ দিয়ে তখন সে লিখতে বলে আর দেখে যে লোকটা আসলে মারা যায়নি এবং সেখানে মারা গেলে পার্কিং এরিয়ার মাঝখানে 3 দিন ধরে থাকার কথা না। কেউ তো আছে যে একদম পিছন থেকে এসব প্ল্যান করছে এবং একজন মাস্টার মাইন্ড শিওর রয়েছে এখানে। আর অপরদিকে এদিকে শিন তার ক্লাস লিডারের আইটেমের সাথে স্পাইসি ফুড খেতে যাওয়ার সময় হানজুক আসে এবং সে এসে শিনকে গাড়িতে উঠিয়ে নেয় এবং বলে যে কাং তার ফ্রেন্ড হলে সে কেন কাঙ্গের সাথে দেখা করতে যায় না। শিকিং তখন তাকে দিকে তাকিয়ে বলে যে আমি তোমাকে সন্দেহ করছি না, কিন্তু কাং সুইসাইড করার কোনো কারণ নেই এবং এত রাতে কাং কেন স্কুলে গিয়েছিল। একটু পর শিন বলে যে আপনি কি কাংয়ের চশমাটা পেয়েছেন? তখন হানজুক মাথা নাড়ে যে সে আসলে পায়নি এবং সবকিছু খুলে বলতে বলে যে কোন চশমা, কাং কি ধরনের চশমার সাথে জড়িত আর সে তার কালার কি ছিল। শিন তখন বলে যে চশমাটা খুঁজে বের করুন, আমি আপনাকে সব রহস্য সমাধান বলে ফেলবো। এটা বলে সে চলে যায়। এদিকে কিম তার বোনের জামাইকে ফলো করতে থাকে এবং সে দেখতে পায় যে উনি একটা হোটেলে রয়েছে আর কি। আর দুজন একসাথে ড্রিঙ্ক করে এবং কিম তাকে ফোন দিয়ে বলে যে তারা একটা মিটিংয়ে রয়েছে। কিম তখন বেরিয়ে আসে, সে হোটেলে অগণিত লাল লাইন দেখতে পায় আর হোটেলে তো এমন হওয়ারই কথা। আর বোনের জামাইয়ের সে মেয়েটাকে একটা রুমে তখন নিয়ে যাচ্ছিল, আর তখন রুম সার্ভিসে কথা বলে কিম তাকে বাইরে নিয়ে আসে আর বলে যে তুমি এসব কি করছো। আর ধরা পড়লে তো লোকটা তখন ঘাবড়ে যায় আর বলে যে তোমার বোনকে আমি কোনো কিছুই কম দেইনি, আর এটা কিন্তু আমার পার্সোনাল লাইফ, তুমি একদম নাম গোলাবে না, বুঝছো। আর তখন কিম বলে যে তুমি ভালো হবে এবং আমার আপুর কাছে ক্ষমা চাইবে। লোকটা কিছুক্ষণ সময় চায়। কিম বলে যে তুমি কোনো উল্টাপাল্টা যদি কিছু করো তাহলে কিন্তু তোমার খবর আছে, আর এটা বলে সে চলে যায়। তারপর কিম তার বোনের কাছে গিয়ে বিদায় নিয়ে চলে আসে। তার কানাডা যাওয়ার সময় আসলে হয়ে গিয়েছিল। সে চশমাটা খুলে রেখে দেয় আর কিম মনে করে আবার পরে নেয়। আর কিউজিন বলে যে মিস্টার কিম, আপনার সাথে আপনার যে সকালে যে স্বপ্নটা রয়েছে সেটা কিন্তু পূরণ করেছেন, আমাকে একটু জানান। কিম বলেছে না। কিউজিন বলে যে আপনার উচিত পূরণ করা। তখন কিম দেখতে পায় যে সেই মেয়েটা প্রেগনেন্ট, যা তার বোনের জামাইয়ের যে পরকীয়া রয়েছে সেটার সাথে সম্পর্কিত। তখন কিম তার বোনের ফ্ল্যাটে ছুটে যায়, দেখতে পায় যে তার বোন গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এটা থেকে সে আটকায় এবং সেখানে তার বোনের জামাইও আসে। আর তার বোনের কাছে না যেতেই সে মেয়েটা চলে আসে এবং রাগে তাকে মারতে থাকে। তখন কিমের বোন তাকে থামিয়ে বলে যে ওটা তো আমার হাজব্যান্ড না, ও ওই মহিলারই হাজব্যান্ড, আমি তার জীবনের দ্বিতীয় মহিলা, এমনটাই হচ্ছে রিয়েলিটি। আর মানে
তার বোনের সাথে ওই লোকের পরকীয় সম্পর্ক। মানে এতক্ষণ আমরা ঠিক উল্টোটা বুঝে আসছিলাম, আর এটা শুনে কিম হতবাক হয়ে যায়। আর এদিকে হানজিউক যে লেটার দিকে তাকিয়ে সেটা দিয়ে ভাবতে থাকে যে এটা অন্য কেউ লিখেছে, কারণ একটা কিছু তার মনে পড়ছিল এবং দৌড়ে তার বাসায় চলে যায় এবং কাং রুম চেক করতে থাকে এবং সেখানে ডায়েরি নিয়ে সিনের কাছে চলে যায়, জানাতে থাকে যে সে যে চশমার কথা বলছে এটা সেই চশমা কিনা। শাইন ডায়েরির দিকে তাকিয়ে থাকে এবং একটা এস লাইন এঁকেছে। হানজুক বলে যে চশমা পরে কি দেখা যায়? শিন বলছে এস লাইন দেখা যায়। আর এটা শুনে হানজুক একদম অবাক হয়ে যায় এবং শিনের দিকে তাকিয়ে থাকে। আর এভাবেই কিন্তু আমাদের এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। ইউন হানজিকে বলে যে এমন এক ধরনের চশমা যেটা পরলে মানুষের এস লাইন দেখা যাবে, আর কে কতজনের সাথে ইন্টিমেট হয়ে গেছে সেটা দেখা যাবে, আর মানুষের সিক্রেট সামনে চলে আসবে। সে হানজিকে এটাও বলে যে সে কোনোরকম চশমা ছাড়াই এ ধরনের এস লাইন দেখতে পায়। এমন কথা শুনে তো হানজুক একদম অবাক হয়ে যায় এবং বলে যে তুমি কী সব কথা বলছো, তোমার মাথা ঠিক আছে? আর তুমি কি জানো তুমি একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছো? আমাকে বোকা বানানো এত সহজ না, বুঝতে পেরেছো? সিউন বলে যে আমি জানতাম, তুমি বিশ্বাস করবে না। আর এই কথা বলে সিউন তখন চলে যেতে নেয়, আর হানজুক তাকে থামিয়ে বলে যে আমি তোমাকে বিশ্বাস করি না, কথাটা আমি কোথাও বলিনি। আর এটা যদি সত্যি হয় তাহলে এমন কি হতে পারে কেউ তার চশমা নিতে তাকে মার্ডারের চেষ্টা করেছে? সিউন বলে যে আমার তো তাই মনে হচ্ছে। হানজুক বলে যে তাহলে সে কে হতে পারে? সিউন জানায় যে কে হতে পারে সেটার ব্যাপারে তো আমারও আইডিয়া নেই, তবে অনেকদিন ধরে কাং অনেকদেরকে তাদের সিক্রেট রিলেশনশিপ নিয়ে ব্ল্যাকমেল করছিল যে সবাইকে জানিয়ে দেবে, এটা নিয়ে ব্ল্যাকমেল করছিল। আর যাদেরকে সে ব্ল্যাকমেল করতো তাদের মধ্যে একজন হতে পারে। তখন হানজুক বলে যে যেভাবে একের পর একটা চশমা নিয়ে মার্ডারগুলো সামনে আসছে, আমার তো মনে হয় এই চশমাটা শুধু একটা না, এমন আরও অনেকগুলো চশমা রয়েছে। সে শিউনকে বলে যে তুমি তো চশমা ছাড়াই এস লাইনগুলো দেখতে পাও, তাহলে তো তোমার জন্য দুনিয়াটা অনেক কঠিন, তাই না? তোমাকে মনে হয় অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়। তখন শিউন একদম চুপসে যায়। এরপর আমরা একটা সিন দেখতে পাই যেখানে কাঙ্গের রেড লাইন মুছে যাচ্ছে। আর রেড লাইন মুছে যাওয়া মানে তো তোমরা জানোই, মানে সে আস্তে আস্তে মারা যাচ্ছে। আর এটা দেখে শিউন একদম চমকে যায় এবং চোখ খুলে ক্লাসের মাঝে, আর সে বুঝতে পারে সে একটা খারাপ স্বপ্ন দেখেছে। শিউনের এই অবস্থা থেকে তার যে নতুন দুজন বন্ধু ছিল জিং আর জং, তাকে জিজ্ঞেস করে যে তুমি কি ঠিক আছো? কেমন জানি পাগলের মতো হয়ে গিয়েছে তুমি। শিউন বলে যে আমি ঠিক আছি। তখন জিন বলে যে তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক টায়ার্ড, চলো আমরা একটা ঘোরাঘুরি একটা প্ল্যান করি, তাহলে তোমার মাইন্ড একটু রিফ্রেশ হয়ে যাবে। কিন্তু সে না করে দেয়, কারণ সে রিসেন্টলি একটা পার্ট টাইম জব নিয়েছে। আর এটার কথা শুনে জিন এক্সাইটেড হয়ে বলে যে তুমি আমাদেরকেও তো জানাও যে তুমি কিসে জব করো। তখন শিউন বলে যে আমি একটা হোটেলে পার্ট টাইম জব করি। এরপর আমাদেরকে টিচারের রুমের দেখানো হয়, যেখানে একজন শিক্ষককে দেখানো হয় যে কিনা চোখে অদ্ভুত একটা চশমা পরে। আর আমাদের শিক্ষক যে রমেশান রয়েছে সে নামের এই শিক্ষককে দেখছি, আর যে সে যেহেতু চশমাটা পরে রয়েছে সে কিন্তু সবার সিক্রেট আর এস লাইনগুলো দেখতে পাচ্ছে। আর মিশানের একটা বাজে অভ্যাস ছিল, সে রেগে গেলে স্টাপলার বারবার প্রেস করে পিন ফেলতো। এটা কোন ধরনের অভ্যাস হু নোস। মিশানের একটা স্বপ্ন রয়েছে নায়িকা হওয়ার, আর তার কলিগদেরকে সে এটা বলে। আর বলে যে তাকে দিনরাত অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু সে এটা কারোর কাছে প্রকাশ করে না। কারণ মিশান তখন আরও বলে যে সে মিউজিক টিচারকে পছন্দ করে। এছাড়া মিশানের জীবন আরেকটা সিক্রেট রয়েছে, সে প্রতিদিন ছদ্মবেশ নিয়ে একটা হোটেলে যায় আর যেখানে সে কাজ করে। এদিকে হানজিউক আর তার কলিগ কাঙ্গের যে কেস রয়েছে সেটা নিয়ে স্টাডি করছে। আর কাংকে কিভাবে ধাক্কা দিয়েছে আর সেটা শিক্ষক কিনা সেটা আসলে জানার বিষয় ছিল। আর শিক্ষক ধাক্কা দিলে সে পালিয়েছে কেন, আর তার ফ্যামিলি রয়েছে। তখন তারা একটা ম্যাটার মিস করে ফেলে, যেটা কিনা তাদের ব্লাইন্ড স্পটও ছিল, আর সেটা হচ্ছে সে চশমাটা। হানজুক তার কলিগকে সে চশমাটার সিক্রেটটা বলতে চাচ্ছিল, তখনই তাদের অফিসার সেখানে চলে আসে এবং তারা চুপ হয়ে যায়। আর এদিকে সে তার পার্ট টাইম জব যখন শেষ করছিল তখন সেখানে জিন আর জং চলে আসে। তারা একসাথে সময় কাটাতে চায়, তাই সে বাধ্য হয়ে তাদেরকে সময় দিতে হয় আর তাদেরকে জায়গা দেয়। কিছুক্ষণ পর সেখানে মিশান রুম বুক করে রেস্ট নিতে চলে আসে। মিশানকে ছদ্মবেশে দেখেও জিন বলে যে তার কেন জানে মনে হচ্ছে মহিলাকে সে আগে কোথাও যেন দেখেছে। আসলে মিশান প্রতিদিন একই কামরা নেয় এবং ভেতরে অ্যাক্টিং করে, আর এমনভাবে অ্যাক্টিং করে যে সে তার অ্যাক্টিং নিয়ে অনেকটা সিরিয়াস, এমনটা সে বোঝায়। রেস্ট নেওয়া শেষে যখন সে বেরিয়ে আসে তখন জিন তাদের দিকে তাকিয়ে বলে যে আরে এটা তো আমাদের স্কুলের হেড ডিপার্টমেন্টে সে চশমাওয়ালা শিক্ষক মিশান। তারা এটা বুঝতে পারে না যে তিনি এমন ধরনের পোশাক কেন পরে রয়েছেন এবং এ ধরনের ছদ্মবেশ কেন ধরেছেন। আসলে মিশান এত ছোট একটা অ্যাপার্টমেন্টে থাকেন যে সেখানে ঠিকমতো কথাই বলতে পারেন না, তাই প্রতিদিন তিনি ওই রুমে যান, সেটা ভাড়া করেন এবং অ্যাক্টিং প্র্যাকটিস করেন। আর এদিকে হানজনের এমন একটা ইন্টারেস্টিং এবং স্ট্রেঞ্জ কথা শুনে অবাক হয়ে যায়, কারণ মিশানে সে বাবার যে কেস ফাইল ওপেন করা হয়েছে সেখানে দেখতে পায় যে তার বাবার কেসেও রেড লাইনের কথা লেখা ছিল। 5 বছরের
এইসব নাকি সে এঁকেছিল এসব সিন, আর এসব আঁকাআঁকি দেখে তার মা তার বাবাকে একদম মেরে ফেলেছিল। তো এখন হানজিউক কনফার্ম হয়ে যায় যে আসলে সে সেদিন যেটা বলেছিল শিওন সেটা আসলে সত্যি ছিল। তো যখন সিন কাংকে দেখার জন্য হাসপাতালে আসে তখন হানজিউক সেনকে বলে যে আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করবো, তুমি একটু আনসার দাও। সে বলে যে এমন রেড লাইন কি কাংয়ের মাথায় রয়েছে? সিন বলে যে আমি কারো পার্সোনাল লাইফ অন্য কারোর সাথে শেয়ার করি না। তখন হানজিউ বুঝে ফেলে যে কাঙ্গের রেড লাইন রয়েছে, আর এটা বুঝে যাওয়াতে শিন বাধ্য হয়ে বলে যে কাঙ্গের মাথায় একটা রেড লাইন রয়েছে। আর হানজুক তখন বলে যে অ্যাক্সিডেন্টের আগে যে ছেলের সাথে সে ঘুরতো সে নাকি মানে তার লাইফ পার্টনার বা তার ইন্টিমেট সে তার সাথে হয়েছে নাকি। শিওন বলে যে না, তাদের রেড লাইন আলাদা, এছাড়া স্কুলে কারোর সাথে কাঙ্গের রেড লাইন মিলে না, তার হয়তো অন্য কোনো বিএফ রয়েছে। সে আরও বলে যে এমন কি হতে পারে, রেড লাইন যার সাথে রয়েছে কাঙ্গকে মেরে ফেলার চেষ্টা করছে। হানজুক বলে যে হ্যাঁ হতে পারে। শিওন যখন বাসে টিভি দেখছিল তখন টিভিতে একটা মার্ডার কেসের ফুটেজ চলছিল যেখানে স্টাডি করা হচ্ছিল, যেখানে যে আসামি ছিল তাকে জেলে দেওয়ার সময় তখন সে এমনভাবে হাসছিল মনে হচ্ছিল সে কোনো ভুল করেনি, আর এটা সে জীবনে একটা মহৎ একটা কাজ করে ফেলেছে। আর শিওন তখন লক্ষ্য করে যে লোকটার চোখে ঠিক একই ধরনের চশমা রয়েছে, আর সে নিশ্চিত হয়ে যায় যে এই ধরনের চশমা তারা খুঁজছে, তারা এই ধরনের চশমা আসলে একটা না অনেকগুলো রয়েছে, অনেকগুলো মানুষের কাছে রয়েছে, আর সেটা কোথায় রয়েছে কার কাছে রয়েছে এসব কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। এদিকে মিশান মিউজিকের টিচারের কথা বলতে যায় এমন সময় তার কাছে চলে আসে আর তার কাছে বলে যে আমি আপনার গান অনেক পছন্দ করি। এসব কথা বলে সে প্রশংসা করতে থাকে, আর মিউজিক টিচারও তার প্রশংসা করে। এতে মিশান খুশি হয়ে যায় যে সে ভাবা শুরু করতে থাকে যে তার মিউজিক টিচারের রেড লাইন খুব শীঘ্রই এক হয়ে যাবে। এদিকে শিউনকে আর জলদি বাসায় ফিরতে দেখে জং বলে যে চলো আমরা একটু সুইমিং পুলে গিয়ে আরাম করি। শিউনকে সুইমিং পুলে সে নিয়ে যায়। শিউনকে বলে যে তুমি কি সাঁতার পারো? শিউন বলে যে না, সে পানির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ কি যেন হয়ে যায়, সে পানিতে একদম লাফ দেয়। জং তখন বুঝতে পারে না যে সেখানে কি হচ্ছে, আর শিউন তখন উপরে উঠছিল না, এটা দেখে সে একদম লাফ দেয় এবং তাকে উপরে উঠিয়ে নিয়ে আসে। আর কাপড় ভেজার কারণে তার ঠান্ডা লেগে যাচ্ছিল, এর জন্য জং নিজের জ্যাকেট খুলে তাকে পরিয়ে দেয়। এরপর তারা দুজন একসাথে রামেন খেতে থাকে। দুজন কথা বলতে বলতে এক পর্যায়ে শিউন জংকে বলে যে ছোটবেলা থেকেই তার মাথার রেড লাইন যেটা মানুষের মাথায় রয়েছে সেটা সে দেখতে পায়। জং উত্তেজিত হয়ে বলে যে আমার মাথার উপরও কোন রেড লাইন রয়েছে তুমি বলো তো। শিউন বলে যে না, তোমার মাথাতে নেই এবং আমার মাথাতেও নেই এবং জিনের মাথাতেও নেই। এটা শুনে জং খুশি হয়ে যায়। তো শিউন দেখতে পায় যে সেখানে জং তার কথা বিশ্বাস করছে, তখন বলে তুমি কি আমার কথা বিশ্বাস করো? জং বলে যে অবশ্যই, অবিশ্বাস করার কি আছে, তুমি খুব রিয়ার একটা মেয়ে, ফালতু কথা অবশ্যই বলবে না। শিউন জংয়ের কথায় এতটাই ইমপ্রেস হয়ে যায় যে সে বাসায় এসেও সারা রাত জিংয়ের কথায় ভাবতে থাকে, মানে এ প্রথম কেউ তাকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছে এবং তার কথাটা এতটা গুরুত্ব ভাবে নিয়েছে আর কি। এদিকে হানজিও কাংয়ের কেস নিয়ে স্টাডি করছে। তার কলিগ তাকে বলে যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই, স্বাধীন কাজকর্মে ব্যস্ত থাকো, তুমি কি ডেটে চাও না? সে বলে যে আপাতত কোনো গার্লফ্রেন্ড নেই, তবে আমার একজনের প্রতি আগ্রহ রয়েছে এবং তাকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে। তখন সে শিক্ষক ইউজিনের কথা ভাবে, আর তার কলিগ অবাক হয়ে যায় এবং বলে যে ডেটে যাবে না। হানজিক বলে যে সিরিয়াস হলে যে ডেটে যেতে হবে এমন কোনো কথা নেই। এদিকে মিশান সব সময় মতো আজকেও সেম রুমে নেয় এবং সেম রুমে সে অ্যাক্টিং করতে থাকে। অন্য রুম ক্লিন করার সময় যাওয়ার সময় মিশানের রুম থেকে আজব শব্দ শুনতে পায়, কারণ মিশান তখন তার প্র্যাকটিস করছিল। আসলে মিশান সবসময় একই রুমে এই জন্য নেয় কারণ সে হচ্ছে এই রুমে থেকে রেড লাইনগুলো যে চশমাটা পেয়েছে এই জন্য সে এটা পড়ে এবং সব কিছু দেখতে পায়। আর এই রুমে আয়নায় একটা ছিদ্র রয়েছে যেটা দিয়ে অন্য রুমে মানুষের সকল কার্যকর্ম সে দেখতে পেত। আর আজকেও দরজা খোলার সময় মিশান উঠে দেখে যে এই রুমে মিউজিক টিচার এসেছে। এটা দেখে সে একদম অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় যে মিউজিক টিচার একা না, তার সাথে আরও একটা ফেমাস নায়িকাও এসেছে। সে ভাবতে পারে না সে যাকে পছন্দ করে ওই লোক অন্য কারোর সাথেই ডেটে রয়েছে, আর তারা দুজন ইন্টিমেট হয় আর বলে যে আগামীকালকেও সেম টাইমে তারা চলে আসবে। মিশান এসব দেখে বুঝতে পারছে না যে সে আসলে কি করবে, তার কি করা উচিত, কিন্তু মনে মনে তার অনেক অনেক রাগ হচ্ছিল এবং জেলাসে ফিল হচ্ছিল। রাগে সে নিজের ছদ্মবেশ খুলে ফেলে। তারপর শিউনের কাছে গেলে তাকে এই অবস্থা দেখে শিউন তো চিনে ফেলে। আর পরের দিন ওই সময় মিশান এরম বুক করে এবং ওই অ্যাক্ট্রেসও আসে, আর ওই রুমে যাওয়ার আগে মিশান তাকে আঘাত করে এবং তাকে রুমে আটকিয়ে ফেলে। আর এই মেয়েটার সব ড্রেস নিজে পরে নেয়। তারপর মিউজিক টিচারের কাছে যায়। মিউজিক টিচার অবশ্য তাকে দেখে চিনে ফেলে আর বলে যে তুমি এখানে কি করছো। মিশান তখন তার মনের কথা খুলে বলতে চায় এবং মিউজিক টিচারকে সে
কতটা চায় সেটা বোঝাতে চায়, কিন্তু মিউজিক টিচার তো তাকে চায় না এবং তাকে অ্যাভয়েড করে চলে যেতে চায়। আর মিশান তার সাথে আনা স্টাপলার তার দিকে ছুঁড়ে মারে। মিউজিক টিচার ব্যথা পায় এবং সামনের দিকে এগিয়ে আসে কারণ তার মাথা চক্কর দিচ্ছে। আর মাথা ঘোরানোর কারণ হচ্ছে মিশান তার পানিতে এক ধরনের মেডিসিন মিশিয়ে দিয়েছে যেটা কিনা ঘুমের ওষুধ ছিল এবং সেটা অতিমাত্রায় ছিল। মিউজিক টিচার অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হওয়া মানুষের সাথে মিশান শুয়ে থাকে, কিন্তু যখন দেখতে পায় যে মাথায় আঘাত লেগে অনেকগুলো রক্ত অলরেডি বের হয়ে যাচ্ছে, তখন মিউজিক টিচার মারা যাচ্ছে, তখন মিশান কাঁদতে শুরু করে এবং পাগলের মতো ব্যবহার করা শুরু করে। আর এই মহিলাটা মেন্টালি একটু সিক মনে হচ্ছে আমার। এই সিনে তাকে একদম সাইকোদের মতো দেখাচ্ছিল এবং সে ছটফট করছিল আর নিজেকে নিজে সে শাস্তি দেওয়ার জন্য স্টাপলার দিয়ে নিজের শরীরে প্রেস করতে থাকে। আর এদিকে যখন শিউন অন্য রুম ক্লিন করতে যাচ্ছিল তখন মিশানের রুম থেকে ওই অ্যাক্ট্রেসের কান্না শুনতে পায়। সে দরজা খুলে দেখে যে সে বাধা অবস্থায় রয়েছে। ওই অ্যাক্ট্রেস তাকে সব কিছু খুলে বলে। শিউন তখন মিউজিক টিচারের রুমে গিয়ে দেখতে পায় যে মিউজিক টিচার তো অলরেডি মরে রয়েছে আর মিশানও বাথরুমে নিজেকে আঘাত করে মারা গিয়েছে। আর এটা একটা সুইসাইড কেস এবং মার্ডার কেসও বলা যেতে পারে। তো ইনভেস্টিগেশনের সময় হানজুক সেখানে আসে এবং লাশগুলো দেখে। মিশনের কাছে গিয়ে দেখে যে শিউন যেমনভাবে বলেছিল মিশনের চোখে কোনো চশমাই ছিল না। শিউনকে সে বলে যে মিশনের মাথায় কোনো স্লাইম কি তুমি দেখেছো? শিউন বলে যে হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না এগুলো মিউজিক টিচারের সাথে সংযুক্ত ছিল। হানজুক বলে যে তাহলে যে সে মিউজিক টিচারকে খুন করার কারণ কি হতে পারে? সে শিউনকে আরও বলে যে তোমার কি মনে হয় যে মিশন যে চশমা পরেছিল এটাই সে চশমা? শিউন বলে যে হ্যাঁ, কারণ মিশনকে কালকে সাধারণভাবে দেখে বোঝা গিয়েছিল সে স্কুলে যেমন থাকে কালকে তেমন থাকার কথা ছিল না, কিন্তু একটু অন্যরকম ছিল, কারণ এটা হওয়ারই ছিল। এই গ্লাস যারা পড়ে তারা নিজেকে দুনিয়ার সবার থেকে স্পেশাল ভাবা শুরু করে আর মনে মনে অহংকার চলে আসে। এই জন্যই তো তোমাকে বলছি এই গ্লাসটা খুবই ডেঞ্জারাস। শিউনের কথা শুনে হানজুক সারাক্ষণ চিন্তা করতে থাকে, তাই সে রাতের বেলা আবার ওই রুমে মিশান যে বাথটাবে মারা গিয়েছে সে পানিতে চশমাটা খুঁজতে থাকে। আর ভাগ্যক্রমে সে চশমাটা সে খুঁজেও পায় আর সে একদম উত্তেজনার বসে চশমাটা নিজে পরে নেয় এবং আয়নার দিকে তাকায়। আর যা হওয়ার তাই হয়, সে নিজের লাইন দেখতে পায় যেটা কিনা অগণিত, এত বেশি যে সে কতজনের সাথে যে ইন্টিমেট হয়েছে সে হয়তো নিজের গুণে শেষ করতে পারবে না। আর এখানে একটা সাসপেন্সের সাথে এই পর্বটা শেষ হয়ে যায়। তারপর শয়নের কাছে গিয়ে তার মাথায় একটা লাইন দেখে এবং সেটা তার সাথে কত বড় অন্যায় হয়েছে সেটা মনে করতে থাকে। সবসময় শয়ন তার কাছে অ্যাটাচমেন্ট চেয়েছিল, কিন্তু তিনি কখনো খেয়ালই করেননি। এরপর অফিসে গিয়ে সহকর্মীর মাথায় দুইটা লাইন দেখে জিজ্ঞেস করে যে বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ বুঝে তিনি 100% শিওর হয় যে চশমাটা আসলে সত্যি কথা বলে। তখন শয়নের স্কুল থেকে একটা মেয়ে রিপোর্ট দিতে আসে আর বলে যে তার সঙ্গে জোর করে। হানে কিছু মনে আসে যে সহকর্মীকে নিয়ে এসে শয়নের কাছে যায়, কিন্তু দেখা যায় শয়নের লাইন তার সঙ্গে মিলছে না, অর্থাৎ যে শয়নের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করেছিল সে আসলে এটি নয়। ইতিমধ্যে শিন তার বন্ধুদের সঙ্গে বার্থডে প্ল্যান করছে, এমন সময় অজানা একটা মেসেজ আসে যে ওরও বার্থডে একই দিনে, আগাম শুভেচ্ছা, আর বলে অ্যাসলাইন সেও দেখতে পারে। শিন অবাক হয়ে যায় তার সম্পর্কে এত কিছু জানে কিন্তু সামনে আসছে না। পুলিশ স্টেশনে সেই ক্লাসের যে মেয়েটি রয়েছে স্টেটমেন্ট নিয়েছে। সে বলে যে আমার সঙ্গে জোর করে আমার বন্ধুই, তার সাথে আমরা মিউজিক করতে যেতাম, জানতাম না যে সে এত খারাপ, সে ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল। হান বাইরে থেকে মেয়েটার 4টা লাইন দেখতে পারে আর বুঝতে পারে যে মিথ্যা কথা বলছে। সে আবার স্কুলে যায়। প্রথমে গজনের সাথে দেখা করে, চশমায় দেখে গজনের মাথায় কোনো লাইন নেই, অর্থাৎ সবচেয়ে পিওর মেয়েটা আর কি এই মেয়েটা। আসলে এমন মেয়ে সবাই পেতে চায়। যাই হোক, পারমিশন নিয়ে তখন ছেলেটার ইনভেস্টিগেশন শুরু করা হয়। তার মাথায় একটা মাত্র লাইন, কিন্তু সে জোর করে ডেনিস আর হার্ট তখন বাইরে আসে, শিন তাকে রাগান্বিত দৃষ্টিতে দেখে, কারণ চশমা পাওয়ার কথা সে শিনকে কেন বলেনি। শিন চশমা চায়। হান বলে যে এটা একটা এভিডেন্স, এটা আমি চাইলেই দিতে পারি না। শিন বলে যে এটা যদি এভিডেন্স হয় এটা এভাবে ঘোরাফেরা করা কি উচিত এটা পরে? আর হান বলে যে এটা আমি অনেক কাজ করছি। তখন গজন এসে জিজ্ঞেস করে যে সব ঠিক আছে? হান বলে যে শিন তার নেইবার, আর শিন চলে যায়। কিন্তু গজন হানকে লাঞ্চের কথা বলে। হান অপ্রস্তুত হয়ে বলে যে পরে বলবো, এটা বলে চলে যায়। আর গজন হাসে। তার দৃষ্টিতে হানের মাথায় অনেকগুলো রেড লাইন্স, অর্থাৎ গজনের লাইন দেখতে পারে। এটা শিন একা না। পুলিশ স্টেশনে হান সে মেয়েটার কেস দেখে তার অভিযোগ করা ছেলেটার লাইনের সাথে মিলছে না, তাই কেস মিথ্যা মনে হয়, কেসটা বন্ধ করে দেয়। আর রাতে শিন ও হান কথা বললে হান বলে যে মেয়েটা কেন তার বন্ধুকে ফাঁসাতে চায়, আর তার মাথায় 4টা লাইন। শিন বলে যে ও মিথ্যা বলছে না, 1 সপ্তাহ আগে তার মাথায় কোনো লাইনই ছিল না, হঠাৎ 4টা চলে এসেছে। কোনো এফআইআর থাকলে তো একে একে বাড়তো, তাই না? হান ভেবে যে কেসটা রিওপেন করবে সে।
হোটেলে শিনের বন্ধু আসে। অন্ধকার দেখে বাচ্চার মতো ঘাবড়ে যায়। শিনের কাছে খুব কিউট লাগে ব্যাপারটা, আর তার প্রতি একটু ইমপ্রেসড হতে থাকে, কারণ সে প্রথম মানুষ যার সাথে সে এত বেশি ক্লোজ হয়েছে। তার জীবনে মম ড্যাড কেউই নেই। আর হান রিওপেন করে সেই ছেলেটাকে ডাকে, আর ছেলেটা এখনো বলে যে আমি কিছু করিনি। হান জিজ্ঞেস করে যে সেদিন কি হয়েছিল। ছেলে বলে যে আমরা পার্টি করছিলাম, মেয়েটা অনেক বেশি উইস্কি খেয়েছিল, পুরো বোতল শেষ করে সে আরো চেয়েছিল, আর আমি শপে যাই। হান সিসিটিভি ফুটেজ আনায় আর দেখে যে সেদিন সেই শপে আরো 4টা ছেলে বেরোচ্ছে, আর আগের জনের মাথায় কিন্তু এস লাইন ছিল না। কিছুক্ষণ পর একটা লাইন দেখা যায় সেখানে, সব মিলিয়ে 4জনের লাইন বাড়তে থাকে, অর্থাৎ 4জনই কিছু করেছে। স্কুলে গিয়ে শিনও সে একই 4জনে ওই স্কুলে রয়েছে আর কি, আর তাদের লাইন্স মেয়েটির সাথে ম্যাচ করছে। সে হানকে কল দিয়ে জানতে চায়, আর হান সামনে আসে। তারা 4জনের ইনভেস্টিগেশন শুরু করা হয়, কিন্তু কোনো প্রমাণ নেই। হান দেখে একজনের এক লাইন, সে ঘাবড়ে গিয়েছে। সে তাকে ব্ল্যাকমেল করে সত্য কথা বের করে। সে জানায় যে পরিকল্পনা তাদের বন্ধুরই ছিল, ড্রিঙ্কে ড্রাগ মিশিয়েছিল। মেয়ে অচেতন হলে 4জন সুযোগ নেয়। পরিকল্পনাকারী ছিল সে ছেলে যাকে মেয়ে বিশ্বাস করত, সে টাকা নিয়েছিল। প্রমাণ হয়ে গেলে হান তাকে শাস্তি দেয়। সিন যখন কাটে, আমরা হানের হাসপাতালে সিন দেখতে পাই তার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছে, কিন্তু স্টাফ জানায় যে কেউ তাকে নিয়ে গিয়েছে। সিসিটিভি ক্যামেরায় গজন নিয়েছে এমন দেখা যায়। হান ভয় পায় এবং গজন শয়নের ক্ষতি করতে পারে, তাই সে শয়নের কাছে যায়। শয়ন শুয়ে রয়েছে। হান দেখে তার মাথায় লাইন সরছে, অর্থাৎ যিনি শয়নের সাথে জোর করেছিলেন তিনি এখানে আসছেন। হান পিস্তল নিয়ে গেটের দিকে তাকিয়ে থাকে। গেট খুলে তার বাবা প্রবেশ করেন। হান তখন বুঝতে পারে যে তার বাবাই সে রাক্ষস যে শয়নের সাথে এই অপরাধটা করেছে। শয়ন সবসময় বলতে চেয়েছিল, কিন্তু তিনি শুনেননি। রাগে বাবাকে মারতে থাকে সে, কিন্তু শেষে ছেড়ে দেয়। মানে শত হলো তো বাবা একদম মেরে ফেলবে নাকি। সিন যখন শিফট হয়, শিন রক্তাক্ত অবস্থায় হানকে কল করে। হান তার দিকে ছুটে যায়। আর অন্যদিকে কফি শপে নতুন ক্যারেক্টার, তার একটা ফুল ভিডিও ভাইরাল হয়েছে, সবাই গালি দিচ্ছে। সে সুইসাইড করতে চায়, আর এজন্য গজন তাকে বাঁচায় আর বলে যে মৃত্যু সমাধান নয়, এবং চশমা দিয়ে দেয় যেটাতে এসলাইন দেখা যায়। এটাতে টুইস্ট যে এই চশমাটা আসলে একটাই না, এটা অনেকগুলো রয়েছে, এবং এই শহরে এগুলো এনেছে গজনই। সিন কেটে গেলে আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে কেন শিনের হাতে রক্তে ভরারও ছিল। শিনের 18তম বার্থডে, সে তার বন্ধুকে হোটেলে ডাকে। তারা সময় কাটায়, তারা খুব খুশি। বন্ধু কেক আনতে যায়। শিন মিররে দেখে যে তার মাথায় একটা লাইন আসে আর সাথে সাথে মুছে যায়। সে চিৎকার শুনে পিছনে তাকায়, আর সে প্রিয় বন্ধু কনস্ট্রাকশন অ্যাক্সিডেন্টে মারা যায়। শিন ভেঙে যায় এবং এক জায়গায় বসে কাঁদতে থাকে। তখন একটা অজানা নাম্বার থেকে ভিডিও কল আসে, আর সেখানে একটা ভিডিওতে দেখা যায় যে সে ক্লাস ফেলোকে স্কুলে বেঁধে রাখা হয়েছে। দেখে সে হানকে কল করে। হান এসে প্রথমে জিজ্ঞেস করে যে তুমি কি আগে জানতে যে শয়নের লাইন কার সাথে মিশছে। শিন বলে না। এরপরে শিন সেই ভিডিও দেখায়। হান দ্রুত স্কুলের দিকে রওনা হয় এবং সে মেয়েটাকে পায়। শিন জানায় যে এ অজানা অনেক আগে থেকে একটা মেসেজ আসছে, আর দাবি করেছিল এসলেন সেও দেখতে পারে। শিন বলে যে স্কুলে গেলে আমরা ওকে পাবো। সে চশমা শহরে বিতরণ করছে। স্কুলে গিয়ে শিন তার বন্ধুকে উদ্ধার করে আর জিজ্ঞাসা করে যে কে এনেছে, কিন্তু তার কিছুই মনে নেই। সে জিজ্ঞেস করে যে তোমার হাত রক্তাক্ত কেন, আর শিন বলে যে পরে বলবো। তারা বেরোতে চায়, এমন সময় তারা হানকে দেখতে পায় না, আওয়াজও পায় না। বারবার একই সিঁড়িতে ফিরে আসে। তারা বুঝতে পারে যে তারা কোনো একটা লুপে আটকে গিয়েছে। শিন ছাদে যাওয়ার চিন্তা করে, আর হানও ছাদে আছে, কিন্তু তাদের দেখা হয় না, কারণ হান সিঁড়ি দিয়ে নয়, অন্য জগতে টেলিপোর্ট হয়ে গিয়েছে। সেখানে গিয়ে হান অনেক মানুষ মানে লেডি গার্ড সেখানে দেখতে পায়, আর শিন তার বন্ধুকে পাওয়ার আর এসলাইন সম্পর্কে জানায়। বন্ধু তাকে সে চশমাটা দেয় যা গজন তাকে দিয়েছিল, এবং বলে যে এটা পরে আমিও সব এসলাইন্স দেখতে পারি, যা তুমি দেখো। শিন তখন শক হয়ে যায়। অবশেষে অন্য জগতে গজনকে দেখানো হয়, যার মাথায় অনেকগুলো লাইন রয়েছে যা সে পাওয়ার দিয়ে লুকিয়ে রেখেছিল। হান কনফিউজড, বুঝতেই পারে যে গজনই এস লাইন দেখতে পারে এবং অন্যদেরকেও দেখাতে পারে, কিন্তু সবাই তো গজনের ভক্ত। গজন টেবিল থেকে তখন কাপড় সরিয়ে হানের বাবাকে দেখায়। সে চায় হানের বাবাকে শাস্তি দিতে, কারণ সে নিজের নাতনি শয়নের সঙ্গেই খারাপ কাজ করেছিল। হান বাবাকে বাঁচাতে চায়, কিন্তু এক কদম এগোতে পারে না। গজনকে গুলি করলেও সে মরে না। সিন শিফট হলে শিন ও মেয়েটিকে তখন চশমার মধ্যে ঝগড়া হয়। শিন চশমা ছিনিয়ে নিয়ে তখন একদম ভেঙে ফেলে, ফলে তার বন্ধু জ্ঞান ফিরে পায়, অর্থাৎ গজনের কবল থেকে সে বেরোয়। সঙ্গে শিনও অন্য জগৎ থেকে টেলিপোর্ট হয়, যেখানে হান রয়েছে। সেখানে গজন হানকে মারছে। শিন দেখে গজন হানকে ছেড়ে দেওয়ার জন্য তার কাছে আসে এবং ভালোবেসে বলে যে যাকে তুমি অভিশাপ মনে করো তা ছিল তোমার জন্য একটা গিফট। শিন বলে যে কি এমন গিফট যার জন্য পরিবার বন্ধু সবার আলাম। গজন বলে যে আমি চাই পুরো বিশ্ব দেখুক, কিন্তু আমার শক্তি যথেষ্ট নয়, তুমি এলে আমার শক্তিটা সম্পূর্ণ হবে। শিন চায় না যে সবাই দেখুক, কিছু বুঝতে পারে না যে গজন কি করবে।
গজনের ভক্তরা শিনকে ঘিরে ফেলে। গজন ছুরি নিয়ে যখন আক্রমণ করতে যায় তখন শিনের মা এসে ছুরি নিজের উপর খেয়ে নেয়। মা শিনকে ভালোবেসে বলে যে বাবা, তুমি যে গিলটি ফিলটা করে জীবনে কাটিয়েছো এটা আসলে তোমার নয়। আমি তোমার ড্যাডকে তোমার ড্রয়িংয়ের জন্য নয়, বরং সে চশমাটা পেয়েছিলাম যেটা গজন দিয়েছিল এবং তা দেখে আমি তাকে খুন করি। শিন রেগে গজনকে মারতে যায় কিন্তু আগে সে ছুরি চালিয়ে দেয়। এর উপর রিচুয়াল করে তাকে উড়িয়ে দেয়। শিনের রক্ত থেকে অনেক বেশি রেড স্লাইন তৈরি হয় এবং বিস্ফোরণে তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। শিন পড়ে যায়। এরপর রেগে নিজের পেট থেকে ছুরি বের করে গজনকে চালায়। গজন মরতে মরতে হাসতে থাকে আর বলে যে এতে তো কোনো লাভ নেই, আমি যা চেয়েছি সেটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সবাই রেড স্লাইন্স দেখবে। এটা বলে সে মারা যায়। তার ভক্তরা মায়া থেকে বেরিয়ে আসে। হান ও শিন বাস্তব জগতে ফিরে আসে। আকাশে যেখানে রেড লাইন ছড়িয়ে পড়েছে, সব মানুষ এখন রেড লাইন্স দেখতে পায়। প্রথমে বোঝে না, পরে বুঝতে পেরে সেখানে মারামারি শুরু হয়ে যায়। অনেক সম্পর্ক ভেঙে যায়। 1 বছর পর মানুষ নিজের পরিচয় লুকাতে শুরু করে। কেউ হেলমেট পরে, কেউ মাস্ক পরে। শয়ন সুস্থ হয়ে গিয়েছে। হান আগের থেকে অনেক বেশি খেয়াল রাখে, পিক এবং ড্রপ করে। কিন্তু হানের মাথায় তো অনেকগুলো স্লাইন, তাই লোকেরা বারবার ঘুরে দেখে। শেষ পর্যন্ত শিনকে দেখানো হয় আগের চেয়ে সে অনেক কনফিডেন্ট। একা পৃথিবীতে সে সার্ভাইভ করছে। স্কুল থেকে যাওয়ার সময় কানে কানে তার নাম ধরে কেউ ডাকে, এ গজন। শিন তখন শক খায়, মানে গজন কি এখনো বেঁচে রয়েছে? আর এখানে সিজনটা শেষ হয়ে যায়। তো এটার কি পরবর্তী সিজন আসবে নাকি সেটা তো আমরা এখনো জানি না। সেটা জানলে এবং পরবর্তী সিজন যদি চলে আসে আমরা অবশ্যই এক্সপ্লেন করব। ওভারঅল তোমাদের সিরিজটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।